প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ওপর যে মডেল কোশ্চেন পেপার 2 রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখো, একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নাও। একের দাগের প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, দ্বিতীয় শাহ আলম। এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর ঘটেছিল ড্যাশ সালে। এটার উত্তর হবে অপশন এ, ১৭৭০ খ্রিস্টাব্দে। এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন, ১৭৮৪ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ড্যাশ। এটার উত্তর হবে অপশন এ, উইলিয়াম পিট। প্রিয় ছাত্রছাত্রীরা, পরের প্রশ্নোত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপরে দেখো, দুয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দুয়ের দাগের প্রথম প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়? এটার উত্তর হবে ১৭৫৭ সালে আলীনগর সন্ধি স্বাক্ষরিত হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এরপরে দেখো, দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন, সিভিল সার্ভিস কি? দেখো, লর্ড কর্নওয়ালিসের আমল থেকে শাসন কার্যে নিযুক্ত সাধারণ রাজকর্মচারীদের দুর্নীতি মুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে একদল শিক্ষিত, বুদ্ধিমান ও সুদক্ষ উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়োগ করার যে প্রথা শুরু হয় তা সিভিল সার্ভিস নামে পরিচিত। এরপরে দেখো, তিনের দাগে বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। তিনের দাগের প্রথম প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? দেখো, ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব হিসাবে বসান। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করতে থাকে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। এরপরে দেখো, তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন, আইনের শাসন কি? দেখো, আইনের শাসনের অর্থ হল দেশের আইনের চোখে সবাই সমান, কেউ দেশের আইনের ঊর্ধ্বে নয়। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতীয় শাসন ব্যবস্থায় আইনের শাসনের সূচনা করেন। আইনের শাসন প্রবর্তনের দ্বারা লর্ড কর্নওয়ালিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ রাজকর্মচারীদেরকেও দেশের আইন মেনে চলতে বাধ্য করেছিলেন। এরপরে দেখো, চারের দাগে বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো ৪-৫টি বাক্যের মধ্যে। চারের দাগের প্রথম প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? দেখো, ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখত তাকে রেসিডেন্ট বলা হয়। রেসিডেন্টের কাজগুলি হল কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ না করতে পারে তার জন্য নজরদারি করা। এছাড়াও লর্ড কর্নওয়ালিসের আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত। এরপরে দেখো, চারের দাগের দ্বিতীয় প্রশ্ন বলছে ওয়ারেন হেস্টিংয়ের বিচার সংস্কার সম্পর্কে লেখো। দেখো, বিশৃঙ্খলার অবসান ও ভারতীয়দের আস্থা অর্জনের লক্ষ্যে ওয়ারেন হেস্টিংস প্রচলিত বিচার ব্যবস্থার সংস্কার সাধন করেন। তিনি বিচার বিভাগের যে সমস্ত সংস্কারগুলি করেছিলেন সেগুলি হচ্ছে, প্রথমেই তিনি বাণিজ্য বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করে দেন। এরপর ১১ শাস্ত্রজ্ঞ হিন্দু পণ্ডিতদের সাহায্যে হিন্দু আইনবিধি সংকলন করেন। তার আমলে কমিটি অব সার্কিট এর সুপারিশ অনুসারে
প্রতিটি জেলায় কালেক্টর ও কাজীর অধীনে যথাক্রমে মফস্বল দেওয়ানি আদালত ও মফস্বল ফৌজদারি আদালত স্থাপন করেন। এছাড়া ওয়ারেন হেস্টিংসের নির্দেশে কলকাতায় সদর দেওয়ানি আদালত ও মুর্শিদাবাদে সদর নিজামত আদালত নামে দুটি পৃথক আদালত স্থাপন করা হয়। এরপরে দেখো 5 দাগে বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। 5 দাগের প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো। দেখো, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়। কিন্তু সিংহাসনে বসার পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব চালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাধে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল ইংরেজ প্রভাবিত, তাই মীর কাসিম রাজধানী মুঙ্গেরে স্থানান্তরণের পরিকল্পনা করেছিলেন। মীর কাসিম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে অবৈধভাবে বাংলার সিংহাসন লাভ করেন। তিনি নিজেকে বৈধ নবাব হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান নিয়েছিলেন। এই ব্যবস্থা ইংরেজরা একেবারেই মেনে নিতে পারেনি। এছাড়াও ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফরুর খুশিয়ারের কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানের অপব্যবহার করতে থাকে। এতে নবাব ও দেশীয় বণিকগণ ক্ষতিগ্রস্ত হন। এমত অবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ফলে ইংরেজদের সঙ্গে তার মতবিরোধ চরম আকার ধারণ করে। এই সমস্ত ঘটনার মিলিত পরিণামই 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এরপরে দেখো 5 দাগের দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষে কিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথ প্রশস্ত হয়। দেখো, প্রথমে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তার পরিলক্ষিত হয়। এক্ষেত্রে মিশনারি ও ভারতীয় উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন, আলেকজান্ডার ডাফের স্কটিশ মিশন, রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, বিটন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন। 1835 খ্রিস্টাব্দে মেকলের প্রতিবেদনের ভিত্তিতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 1813 খ্রিস্টাব্দে প্রবর্তিত চার্টার আইন জনশিক্ষার জন্য সরকার প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করবে বলে সিদ্ধান্ত নেয়। এছাড়াও এই উদ্দেশ্যে গঠিত হয় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ, এলফিনস্টোন ইনস্টিটিউট প্রভৃতি স্থাপিত হয়। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামার উপর ভিত্তি করে বর্তমানে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এই নির্দেশনামা অনুসারে একটি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা হয়। উডের সুপারিশ অনুসারে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে।